হ্যালো 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 প্লাবাইন, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, কেমন চলতেছে তোমাদের লেভেল কমপ্লিট? আজকে হচ্ছে তোমাদের একদম এসএসসি 26 ব্যাচের জন্য আমাদের রাজশাহী বোর্ড 2025 এই অধ্যায়টার আমাদের পদার্থ বিজ্ঞানের এই অধ্যায়টা এই বোর্ড কোশ্চেনটার আজকে হচ্ছে আমরা এমসিকিউ সলভ ক্লাস করব। তো এই ক্লাসে আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 যেহেতু সলভ করব এবং লেভেল ওয়াইজ যেহেতু তোমাদের পড়াশোনা চলতেছে, আমরা জানি যে তোমরা গ্রুপ লেভেল 1-এ তোমরা হচ্ছে অলরেডি অ্যানালাইসিস করে যে প্রবলেমগুলো তোমরা পাবা সেই প্রবলেমগুলো শুধুমাত্র এই ক্লাস থেকে সলভ করে নেবা, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, আমাদের প্রথম এমসিকিউটাই হচ্ছে আমাদের সিলেবাসে নাই। আমরা যেই এমসিকিউগুলো সিলেবাসে নাই সেগুলো হচ্ছে আমরা এখানে রাখি নাই আর কি, এবং গোল চিহ্ন করা আছে। তুমি হচ্ছে যদি গোল চিহ্ন করে দেখো তাহলে বুঝবো ওটা হচ্ছে আমাদের সিলেবাসে নাই। ওকে, আসো 3 নম্বর এমসিকিউ আমাদের ফার্স্ট এই বোর্ডের জন্য আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে আমাদের তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার বেগ বৃদ্ধি পাবে যদি কি হয়, তাহলে আমাদের দেখতে হবে আমাদের 3 নম্বর এমসিকিউটা, তাই না? তাহলে 3 নম্বর এমসিকিউর কী হবে বলো তো? এটা হচ্ছে কম্পাঙ্ক বৃদ্ধি পায়, তরঙ্গ সঞ্চালনকারী কণার বেগ। তাহলে ভি সমান আমরা কী জানি বলো তো? ভি সমান আমরা জানি এফ ল্যামডা। ভি সমান এফ ল্যামডা, যদি না জানো এখনই মুখস্থ করে ফেলো। ভি সমান এফ ল্যামডা, ঠিক আছে? অ্যান্ড শব্দ তরঙ্গের আরও কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে শিখে ফেলবো। একদম 5টা লেভেল কমপ্লিট করতে করতে এমনিতে অটোমেটিক তুমি ফিজিক্সের অনেক কিছু শিখে যাবে, প্যারা নাই। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এটা সমান তাহলে ভি সমান তুলে দিয়ে মনে রাখবা, সমান তুলে দিয়ে আমরা সমানুপাতিক দিতে পারি, যেটা সামনে থাকে সেটাকেই। অ্যান্ড যদি দুইটা থাকে তাহলে দুইটাকে আলাদা আলাদা করে বলতে পারি। তাহলে এটা সমানুপাতিক এটা, অথবা ভি আরেকবার বলতে পারি এই যে ল্যামডাটা, ঠিক আছে? অ্যান্ড কম্পাঙ্ক এফ কি নির্দেশ করে? এটা কম্পাঙ্ক নির্দেশ করে। এটা কি নির্দেশ করে? এটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করে। আর এটা হচ্ছে আমাদের শব্দের বেগ নির্দেশ করে, ঠিক আছে? জাস্ট ওভারঅল চিনছো নাকি চিনো নাই? চিনছো। আসো এবার হচ্ছে বেগটাকে আমরা হচ্ছে মনে রাখবা, বেগ আরেকটা জিনিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে তাপমাত্রা। আমাদের 1/√T এটার উপর নির্ভর করে, ঠিক আছে? 1/√T। আমি যদি ভুল না করি তাহলে 1/√T। এটা হচ্ছে পর্যায়কাল, এটা তাপমাত্রার ক্ষেত্রে আমাদের হচ্ছে মেবি এরকমই হওয়ার কথা। টেস্ট পেপারেই মেবি ভুল দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আমরা এটুকু বুঝলেই হবে। তাহলে দেখো, সমানুপাতিক সম্পর্ক মানে কি? সমানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে বেগ যদি তুমি বাড়াও তাহলে এই কম্পাঙ্কটা বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়াও তাহলে বেগ বাড়বে। আমাদের কোশ্চেনে কি চাইছে বলো তো? তরঙ্গ সঞ্চালনকারী কণার বেগ বৃদ্ধি পাবে যদি কম্পাঙ্ক বাড়ায়, ঠিক আছে? যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ায় তাহলে সেটাও ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, পর্যায়কাল বৃদ্ধি পেলে দেখো, পর্যায়কাল এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মানে কি? এর উল্টাটা। তার মানে এ যদি খায়, এ না খেয়ে ঘুমাবে, বুঝছো? এ যদি খায়, এ না খেয়ে ঘুমাবে, এরকম। তো এ যদি বেড়ে যায়, এ কমে যাবে, এ যদি কমে যায়, ও বেড়ে যাবে। নর্মাল হিসাব, একদম ইজি পিজি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এরকম সম্পর্ক। তাহলে এটা তো আমাদের কি বলতেছে বলো তো? এটা বলতেছে পর্যায়কাল বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পেলে পর্যায়কাল বৃদ্ধি পায় না, এগুলো ভুলভাল কি এগুলো লিখে রাখছে, তার মানে এটা সঠিক না। আমাদের হচ্ছে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের 3-এর হচ্ছে ক। ওকে, 3-এর ক নম্বর হচ্ছে আমাদের অ্যান্সার। আসো এরপরে হচ্ছে বাতাসের শব্দের বেগ দেওয়া আছে। উৎস এবং প্রতিফলকের মাঝে সর্বনিম্ন দূরত্ব, প্রতিধ্বনি শোনা যাবে কিনা? সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে? তাহলে এটা হচ্ছে আমাদের 7 নম্বর এমসিকিউ, নম্বর 7। তাহলে এটার ক্ষেত্রে আমাদের প্রতিধ্বনি সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে, এটার জন্য আমরা কী জানি বলো তো? ভি সমান 2D। মনে রাখবা, প্রতিধ্বনি শোনার জন্য ভি সমান 2D এই সূত্র ব্যবহার করতে হয়। এখন আমাদের বেগটা দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে? ডিটা বের করতে হবে। তাহলে ডিটা বের করতে হবে, জাস্ট তুমি কি করবা? ডি বের করার জন্য তুমি ভি কে, এটা 2 গুণ অবস্থায় ছিল, ভাগ করে দিবা। তাহলে 330কে 2 দিয়ে ভাগ করবা, 330কে 2 দিয়ে ভাগ করবা, তাহলে 17 দুগুণে 34। তাহলে এটার অ্যান্সার হবে ঘ। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। শব্দের বেগ এত, উৎস থেকে প্রতিফলকের মাঝে কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে? 7 নম্বর। এটা কি এই জায়গায় ভুল দিয়ে রাখছে? দাঁড়াও দেখি, এই জায়গায় এটা ভুল দিয়ে রাখছে কিনা। ও সরি, প্রতিধ্বনি শোনার জন্য আমাদের হচ্ছে একটা সময় আছে, তাই না? আল্লাহ, এটা কি লিখছি? তো ভুল লিখছি, সূত্রই তো ভুল লিখছি। এই মিশাও।
তাহলে এটা সমান সমান আমরা কি জানি, 2D সমান সমান আমরা প্রতিধ্বনি শোনার জন্য 2D সমান সমান আমরা জানি ভিটি, 2D সমান সমান ভিটি। এখন এই সূত্র কেমনে আসলো তোমরা যদি না বুঝো, ধরো এই যে একটা প্রতিফলক, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তুমি ধরো কোনো একটা সাউন্ড করতেছো, ধরো নূর ভাইয়া বলে ডাক দিছো, তাহলে নূর ভাইয়া বলে ডাক দিছো, এই যে এরকম করে প্রতিধ্বনি হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রতিধ্বনি হওয়ার ফলে এই যে এখানে একটা বাধা হয় আবার ফিরে আসবে, তো এটাকে বলা হয় প্রতিধ্বনি হওয়া। তাহলে এইটুকু দূরত্ব যদি ডি হয়, একবার যাচ্ছে আর একবার ফিরে আসতেছে, তাহলে টোটাল দূরত্ব কত, ডি প্লাস ডি, এবং শব্দের বেগ অলওয়েজ সমবেগের জন্য কাজ করে। তাহলে এই দূরত্ব সমান সমান আমরা পাবো সমবেগের জন্য একটা নির্দিষ্ট বেগ থাকলে ভিটি। তাহলে এটা সমান সমান আমরা নির্দিষ্ট চিন্তা করতে পারি, তাহলে 2D সমান সমান ভিটি, এইটা হয়। এইরকম করে আমরা সূত্র বনে রাখছিলাম, সূত্র তো ভুলে গেছিলাম, সূত্র ভুলে গেলে হবে না, আমি ভুল করে ফেলছিলাম, তাহলে এটা ঠিক করতে হবে, ঠিক আছে। এবার আমাদের ডিটা বের করতে হবে, তাহলে ডি বের করতে হবে, তাহলে ডি ভিটি ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে মনে রাখবা ভি এর মানটা দেওয়া আছে, ভি এর মানটা হচ্ছে আমাদের 330 ইন্টু প্রতিধ্বনি শোনার জন্য আমাদের সময় লাগবে, ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড, এই কারণে টাইমটা ধরে নিছি আমি 0.1 সেকেন্ড। তাহলে টাইম কত লাগবে প্রতিধ্বনি শোনার জন্য, 0.1 সেকেন্ড। এইটা মুখস্থ ভাই, এটা মুখস্থ। এবং বেগের মান, শব্দের বেগ, বায়ুত শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটাও মুখস্থ, ঠিক আছে, এইটাও মুখস্থ। এবং 0 ডিগ্রি সেলসিয়াস, এটাও মুখস্থ। বায়ুর তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা 273 কেলভিন এভাবেও করতে পারি, ঠিক আছে। আবার প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হতে হবে, এটা হচ্ছে আমাদের 17 থাকতে পারে, অথবা আমাদের হচ্ছে সর্বনিম্ন দূরত্ব 17 থাকতে পারে, 17 মিটার এটা থাকতে পারে, অথবা 16.6 এরকমও থাকতে পারে, ঠিক আছে। তাহলে দুইটাই রাইট, এই জায়গাগুলো একটু মনে রাখবা। তাহলে এখান থেকে আমাদের এইটা হচ্ছে আমাদের বের করতে হবে, তাহলে এটা তুমি ক্যালকুলেশন করলে তুমি দেখবা 17ই পাবা, ঠিক আছে, এটা 17 পাবা। তাহলে 17 মিটার দূরত্বে থাকলে আমাদের ন্যূনতম প্রতিধ্বনি শোনা যাবে, ওকে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের কি, 7-এর অ্যান্সার খ। 7-এর অ্যান্সার কত বলো তো, 7-এর অ্যান্সার হচ্ছে আমাদের খ, ওকে। তাহলে এবার 8 নম্বর আসো, এটা হচ্ছে আমাদের আলোর প্রতিফলন অধ্যায়ের একটা কোশ্চিন, খুবই সুন্দর একটা কোশ্চিন, এবং এখান থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চিন দেখবা, এই চিত্র থেকে অনেক কোশ্চিন দেয়, তো এই চিত্রটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। চিত্রটা আজকে হচ্ছে ডিটেলসে আমি ব্যাখ্যা করতেছি না, আমি জাস্ট সময়ের যাতে নষ্ট না হয় তোমাদের, জাস্ট হচ্ছে আমি যেটা অ্যান্সার করা আছে সেটাই বলে দিই, ওকে। দেখো এটা কি, এটা হচ্ছে একটি বস্তুকে সি বিন্দুতে রাখলে, মনে রাখবা সি বিন্দুটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। তাহলে সেই বিন্দুকে বক্রতার কেন্দ্রে রাখলে মনে রাখবা, যদি উত্তল দর্পণ আর অবতল দর্পণ, এই জিনিসটা কি বুঝো তোমরা, এই জিনিসটাকে বুঝো। উত্তল মানে কি, অবতল দর্পণ মানে হচ্ছে উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে, এই যে পাড়া লাগানো মানে কি, এই যে এরকম করে রেখে দেওয়া, ঠিক আছে। তাহলে উত্তল দর্পণ বা অবতল দর্পণ মানে কি, যে দর্পণ বলবে তোমার মনে করো, যে দর্পণ সেদিক ফাঁকা থাকবে, এটা যদি মনে রাখতে পারো তাহলেই হবে, যে দর্পণ সেদিক ফাঁকা থাকবে। দেখো অবতল মানে এই দিকটা, ঠিক আছে, আমাদের গোলীয় দর্পণের এগুলো একটা পার্ট। তো অবতল দর্পণ মানে আমাদের ভিতরের অংশটা, উত্তল মানে কি বাইরের অংশটা, ঠিক আছে। অবতল মানে কি বলো তো, অবতল মানে ভিতরে, এটা একটু মনে রাখো। উত্তল মানে কি, উত্তল মানে বাইরে, তাহলে অবতল দর্পণ বলছে, তাহলে যে দর্পণ বলবে সেদিক ফাঁকা থাকবে, তাহলে অবতল দর্পণ, তাহলে এদিকটা ফাঁকা, ঠিক আছে। এখন যদি উত্তল দর্পণ বলতো কি করতে বলো তো, উত্তল দর্পণ যদি বলতো তাহলে উত্তল দর্পণ বলছে, তাহলে উত্তল দিকটা ফাঁকা থাকতো, তাহলে এটা হতো আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে, এটা হতো আমাদের উত্তল দর্পণ, ওকে। তাহলে এটুক জাস্ট ক্লিয়ার হলেই হবে, এখন আসো, এটা হচ্ছে আমাদের কি বলতেছে, একটি বস্তুকে সি বিন্দুতে রাখলে প্রতিবিম্ব হবে সি বিন্দুতে যদি রাখে বক্রতার কেন্দ্রে, তুমি মনে রাখবা বাস্তব এবং সোজা হবে। 8 নম্বর, আমি যদি ভুল না করি 8 নম্বরের ক, বাস্তব এবং উল্টা হবে, ঠিক আছে। আমরা হচ্ছে এটা চিত্র আঁকায় বুঝতে পারি, ওকে। তাহলে এটা হচ্ছে 8-এর ক, বাস্তব এবং উল্টা হবে, ওকে। তাহলে আসলে এটা হচ্ছে আমাদের এখন লাগবে না, এটা প্রতিসরণের, এইটা কি, এগুলো লাগবে না। এসে তড়িৎ বলরেখার ক্ষেত্রে নিচের কোণটি সঠিক নয়, এটা হচ্ছে আমাদের তড়িৎ বলরেখার ক্ষেত্রে নিচের কোণটি সঠিক নয়। পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হবে,
পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হবে। তাহলে দেখো পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হবে, এটার মানে কি? এটার মানে এই যে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের বেলায় তোমার হচ্ছে বলরেখা, তড়িৎ বলরেখা বলতেছে পজিটিভ চার্জেই কেন্দ্রীভূত হবে, মানে পজিটিভ চার্জের দিকেই ফিরে আসবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা কি এরকম হয়েছিল? এরকম হবে না। তোমার আগের বোর্ড কোশ্চিনে এটা হচ্ছে দেখাইছি। তো দেখো আমরা হচ্ছে বোর্ড কোশ্চিন রিপিট পাচ্ছি, তাহলে আমাদের পরিশ্রম কিন্তু কমে যাচ্ছে। তোমরা যেটা ভাবতেছো যে অনেকগুলো পরিশ্রম করতে হবে, আমাদের পরিশ্রম কিন্তু কমে যাচ্ছে। আমরা একটা বোর্ড কোশ্চিন সলভ করার মানে হচ্ছে আমরা 50% কোশ্চিন অ্যানালাইসিস করা শেষ, অ্যান্ড হচ্ছে আমাদের সেম জিনিসগুলো বারবার রিপিট হতে থাকবে এখন থেকে। ওকে, তাহলে দেখো এই জিনিসটা ভুল, তাহলে আমাদের সঠিকটা কি? সঠিক হচ্ছে আমাদের পজিটিভ চার্জ থেকে বলরেখা বের হয়, পজিটিভ চার্জ থেকে কি হয়? বলরেখা বের হতে থাকে। ঠিক আছে, এইটা সঠিক। ওকে, তাহলে এটা যেহেতু ভুল, তাহলে আমাদের ঘ নম্বর অ্যান্সার। ওকে, দুটি আধানের, এইটা অনেক ইম্পর্টেন্ট, এইটা থেকে কোশ্চিন আসবে। দুটি আধানের মধ্যকার তড়িৎ বল 4 গুণ হবে, মধ্যকার তড়িৎ বল 4 গুণ হবে। এই কোশ্চিনটা আমি তোমাকে একদম সুন্দর করে বুঝাই দিই। এই কোশ্চিনটার একটা শর্টকাট লিখো। এই কোশ্চিনটা হচ্ছে 15 চলে গেছি। আচ্ছা 15, তাহলে এটা কি 15, 14 কি? 14টার অ্যান্সার আমাদের কী হলো? 14টার অ্যান্সার, প্রত্যেকটার অ্যান্সার আমি দিয়ে দেবো, এখানে সময় নষ্ট না করি আমি। ঠিক আছে, সময় নষ্ট না করি। ওকে, 14টার অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। আসো 15 নম্বর। এবং 15 নম্বর কী বলতেছে? দুটি চার্জের মধ্যবর্তী বল 4 গুণ। লিখো শর্টকাট অ্যান্ড ভায়ার হচ্ছে ইজিপিজি টাইপ। শর্টকাট, এখান থেকে কোশ্চিন আসবেই আসবে, না আসলে আমাকে হচ্ছে ধরে নিয়ে যাবা। ইজিপিজি টাইপ। এখন শর্টকাটে ইজিপিজিতে আমরা হচ্ছে কীভাবে করবো? মনে রাখবা এই রিলেটেড প্রশ্নটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে দিতে পারে, প্রত্যেকটা চ্যাপ্টারই দিবে। এখন কিভাবে দিবে মনে রাখবা, দুটি আধানের মধ্যকার তড়িৎ বল যদি 4 গুণ হয়, এটা কত গুণ হবে, ওটা কত গুণ হবে, এরকম করে বলবে। তো মনে রাখবা যেই রিলেটেড আমাদের প্রশ্নটা দেওয়া থাকবে, যে রিলেটেড প্রশ্ন দেওয়া থাকবে ওই রিলেটেড তুমি সূত্র লিখে ফেলবা ফার্স্ট কাজ। তাহলে ফার্স্ট কাজ কি? যেই রিলেটেড ম্যাথ সেই রিলেটেড সূত্র। তাহলে প্রথম কাজ কী করবো? যে রিলেটেড ম্যাথ সেই রিলেটেড সূত্র। তাহলে তড়িৎ বল এবং তড়িৎ বলের সূত্র আমরা আশা করি তুমি জানো, এফ সমান হচ্ছে কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এইগুলো যদি না জানো তাহলে কে এর একটু পরিচয় দিয়ে দিই। কে হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক, যার মানটা হচ্ছে আমাদের ফিক্সড 9 × 10⁹ এবং এটার একক হয় নিউটন। এই এককটাও ইম্পর্টেন্ট, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই এককটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই এককটা তোমার পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমাদের আর কি করতে হবে? আমাদের হচ্ছে এইটা Q1টা মনে রাখবো, এটা হচ্ছে প্রথম চার্জ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চার্জ, আর ডি হচ্ছে আমাদের দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখন এফ কি? এফ হচ্ছে আমাদের তড়িৎ বল, এইটা পরিচিতি শেষ। এটা আমাদের ম্যান্ডেটরি না, এটা আমাদের মেন বিষয় না, আমরা হচ্ছে শর্টকাট শিখতেছি। তো শর্টকাট কি? শর্টকাট হচ্ছে তোমার যেই রিলেটেড ম্যাথ সেই রিলেটেড সূত্র লিখে ফেলবা, যেই রিলেটেড প্রশ্ন দেওয়া থাকবে সেই রিলেটেড সূত্রটা লিখে ফেলবা। তারপরে তোমার কাজ কি? যার মধ্যে সম্পর্ক তাকে রাখবা, বাকিগুলো নাই মনে করবা। যার মধ্যে সম্পর্ক তাকে রাখবা, বাকিগুলা নেই মনে করবা। ঠিক আছে, এখন কার মধ্যে সম্পর্ক তোমাকে তো দেখতে হবে। দুটি আধান 4 গুণ করা হয়, তো দুটি আধান 4 গুণ করা হয়, আগেই হচ্ছে বলে রাখছে, তার মানে আধান আর বলের মধ্যে সম্পর্ক। তাহলে আধান এবং বলকে রাখবো, বাকিগুলা নেই। কনসেপ্ট কি বুঝছো? বাকিগুলা নেই। তাহলে আমি হচ্ছে একটু লিখে দিই, তাহলে তোমার ভালো হবে। দেখো প্রথম কাজ, তাহলে আমি হচ্ছে প্রথম কাজ কী করবা? সূত্র লিখে ফেলবা। দ্বিতীয় কাজ হচ্ছে যার মধ্যে সম্পর্ক তাকে রাখবা। এখন এক নম্বরের ক্ষেত্রে এটা আবার বহুপদী, তোমরা আবার এটা এরকম মনে করবে নাকি? প্রথম কাজ, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। ঠিক আছে, এখন এক নম্বরে কী দেওয়া আছে দেখো। এক নম্বরে আমাদের দেওয়া আছে যে যার মধ্যে সম্পর্ক, তাহলে তড়িৎ বলের মধ্যে সম্পর্ক, আর হচ্ছে আধানের মধ্যে সম্পর্ক, তাকে রাখবা। তাহলে আধানকে রাখবা, আধান দ্বিতীয়টাকে রাখবা, বাকিগুলোর মধ্যে সম্পর্ক নাই, বাকিগুলো নেই। ঠিক আছে, সম্পর্ক যেরকম সেরকম রাখবা। এবার তোমাকে বল দেখতে হবে কীরকম। তাহলে আধান কী করতে হবে? একটি আধান 4 গুণ করতে হবে, দুটি আধানের মধ্যকার তড়িৎ বল একটি আধান 4 গুণ করতে হবে। তাহলে একটি আধান 4 গুণ করলে ওটা 4 গুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আরও একটা আধান মনে করো নেই, তাহলে একটি আধানকে আমি মনে করো Q2কে আমি হচ্ছে 4 করলাম।
ঠিক আছে, 4Q2, তাহলে 4, এই যে 4টাই হচ্ছে কি বলের মান, তাহলে 4 গুণ তো হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। আসো এবার 2 নম্বর, এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে কী বলতেছে, প্রত্যেকটি আধান দ্বিগুণ করা হয়, প্রত্যেকটি আধান দেখো, এবার প্রত্যেকটি আধান, তাহলে এফ সেমভাবে, তাহলে যার যার মধ্যে সম্পর্ক তাকে তাকে রাখবো, বাকিগুলো নেই। প্রথমত যেই সম্পর্কের মেয়াদ সেই সম্পর্কের সূত্র, দ্বিতীয় কাজ যাকে যাকে বলবে তাকে তাকে রাখবা, বাকিগুলো নেই। ওকে, তাহলে এখান থেকে তাহলে কার কার মধ্যে সম্পর্ক, Q1 এর মধ্যে সম্পর্ক, Q2 এর মধ্যে সম্পর্ক, কারণ কি বলতেছে 2 নম্বরে বলতেছে প্রত্যেকটি আধান দ্বিগুণ করতে হবে। এখন প্রত্যেকটি আধান দ্বিগুণ করো, প্রথম আধানকে 2 করছো, দ্বিতীয় আধানকেও 2 করছো, তাহলে আসলে তুমি 4 গুণ পাও কিনা দেখো তো, 4 গুণ, দেখো 4 গুণ পেয়ে যাচ্ছ। তার মানে আমাদের প্রশ্নে কী ছিল দেখো, তড়িৎ বল 4 গুণ হতে হবে, 4 গুণ হতে হবে, তার মানে এটাও ঠিক আছে, বুঝছো। এরপরে আসো 3 নম্বর, একদম 3 নম্বর। আসো 3 নম্বরে হচ্ছে আমাদের কি বলতেছে, দুটি আধান দুটির দূরত্ব অর্ধেক করতে হবে, আধান দুটির দূরত্ব অর্ধেক করতে হবে। আচ্ছা দেখি আধান দুটির দূরত্ব অর্ধেক করি। এবার তোমার কার কার মধ্যে সম্পর্ক দেখো তো। এবার বল, প্রথমেই আমাদের উদ্দীপকেই বল লেখা আছে, এই যে প্রশ্নেই আমাদের বল, এই যে তড়িৎ বল, তাহলে তড়িৎ বলকে রাখতে হবে, তড়িৎ বল। এবং লাস্ট কোশ্চিনে আমাদের 3 নম্বর কোশ্চিনে কী বলছে, এবার দূরত্ব অর্ধেক করতে হবে। তাহলে কার কার মধ্যে সম্পর্ক, বল এবং দূরত্বের মধ্যে সম্পর্ক, ভালো মতো বুঝো। তাহলে বল এবং দূরত্ব, তাহলে বল এবং দূরত্ব কার কার মধ্যে, বল এবং দূরত্ব, তাহলে সম্পর্ক কীরকম হবে, বাকিগুলো নেই, বাকিগুলা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, তাহলে উপরে কি থাকবে, কিচ্ছু নেই মানে 1 আছে, তাই না, কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে ডি। কেন ডিকে রাখলাম, কারণ ডি এর মধ্যে সম্পর্ক, বল এবং ডি এর মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে তোমাকে বলতেছে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করতে, মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করতে, এই করলাম অর্ধেক, তাহলে করলাম অর্ধেক, এটার উপর কী করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে স্কোয়ার করলাম। এটা তুমি ক্যালকুলেশন করবা, এটা আমি এখানে দেখাই, হ্যাঁ, তাহলে এটা তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখবা এটা হয়ে যাবে এফ সমান সমান 1, আর এটা তুমি পাবা 1/4, 1/4, তাহলে 1কে তুমি যখন এটাকে গুণ করতা, তখন এটা উল্টে যেত না, তাহলে গুণ করলে 4 যাবে উপরে, 1 আসবে নিচে, তাহলে এটা কাটাকাটি, তাহলে এটা সমান সমান 4। দেখো এটাও রাইট, এবং এর থেকে তুমি ইজিপিজি নিয়মে কোথাও তুমি করে পাবে না, কোথায় তুমি করবে বলো, এর চেয়ে ইজিপিজি নিয়মে এই ধরনের এত বড় একটা এমসিকিউ এত সহজে করা যায়, তুমি এখন এটা চোখে দেখে করে ফেলতে পারবা, চোখে দেখে করে ফেলতে পারবা। কীভাবে দেখো, আমি তোমাকে দেখাই, আমি তোমাকে সিম্পল হিসাবটা দেখাই, দেখো আমার সাথে দেখো, দুটি আধানের মধ্যে তড়িৎ বল 4 গুণ করতে হবে, তাহলে আধান একটা 4 গুণ, হ্যাঁ ঠিক আছে, তার মধ্যে দুটো আধানের সম্পর্ক ছিল Q1 Q2, ওকে, এগুলো মাথায় থাকতে হবে তোমার, একদম প্র্যাকটিস করে দেখবো, মাথায় অলরেডি সেট হয়ে গেছে, ঠিক আছে, আমার সাথে প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। আসো এরপরে প্রত্যেকটি আধান দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ, তাহলে 2, 2, 4, তাহলে বল ঠিক আছে 4 গুণ, ওকে, মধ্যে দূরত্ব, তাহলে দূরত্ব অর্ধেক মানে ওদের উপর স্কোয়ার, তাহলে নিচেরটা উপরে যাবে, তাহলে 4 গুণ, ঠিক আছে, তাই কি না বলো, তাই কি না, একদম পারফেক্টলি তাই, ওকে। আসো তাহলে আমাদের হচ্ছে 15 নম্বরও ডান, আসো এরপরে আমরা হচ্ছে দেখি কত নম্বর এমসিকিউ আছে আমাদের। এরপরে হচ্ছে আমাদের 17 নম্বর, কোন আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত কোষকে গামা রে দিয়ে ধ্বংস করা হয়, কোবাল্ট 60, এটা মনে রাখবা, এটা হচ্ছে 17 নম্বর, তাই না, 17 নম্বর আমাদের মনে রাখবো, 17 হচ্ছে আমাদের কোবাল্ট 60 দিয়ে ক্যান্সারকে ধ্বংস করা হয়, কোবাল্ট 60। আসো কোন যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয়, কোন যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয় বলো তো, বলো, এই কোশ্চেনগুলো একদম মুখস্থ করে ফেলবা, এই কোশ্চেনগুলো একদম মুখস্থ করে ফেলবা। কোন যন্ত্রে আমাদের এক্স রে ব্যবহৃত হয়, আমাদের সিটি স্ক্যানে এক্স রে ব্যবহৃত হয়, ঠিক আছে, সিটি স্ক্যানে আমাদের এক্স রে ব্যবহৃত হয়। এক্স রেটা কী বলো তো, এক্স রে কি একটা বড় টাইপের অনেক বড় একটা যন্ত্র, তাই না, না এটা হচ্ছে একটা রশ্মি, এক্স রে একটা রশ্মি, আমাদের তেজস্ক্রিয় রশ্মি, বুঝছো, তাহলে ওটা একটা রশ্মি, বড় যন্ত্র কিন্তু না, মনে হতে পারে অনেক বড় একটা যন্ত্র মনে হয়। তো এটা হচ্ছে আমাদের একটা তেজস্ক্রিয় রশ্মি। আসে এই যে ত্বরণের মাত্রা। এবার আসো আমি হচ্ছে মাত্রা নির্ণয় করে শেখাই, কিছু তোমাকে মাত্রা নির্ণয় করে শেখাই, তোমার কাছে ইম্পর্টেন্ট কয়েকটা মাত্রা নির্ণয় করে শেখাই। আসো তোমার কাছে কয়েকটা জিনিস লিখে দিই, একক মাত্রা, এখানে দেই নাম, ঠিক আছে, তুমি আগে মৌলিক রাশিগুলোর নাম বুঝো, আচ্ছা এত কিছু না বুঝলেও হবে, তুমি 3টা রাশির নাম মনে রাখলে হবে, 3টা রাশি। তুমি প্রথমত মনে রাখবে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মনে রাখবে মিটার, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এবং দৈর্ঘ্যের ইংরেজি নাম হয় লেন্থ, ভালো মতো বুঝো, দৈর্ঘ্যের ইংরেজি নাম কি হয়, লেন্থ, ঠিক আছে, দৈর্ঘ্যের ইংরেজি নাম হয় লেন্থ। এবং মাত্রা হয় একদম মূল নাম থেকে, ইংরেজি মূল নামের প্রথম বড় হাতের অক্ষর, তো মূল নামের প্রথম বড় হাতের অক্ষর হচ্ছে এল, ঠিক আছে, প্রথম বড় হাতের অক্ষরটা কি এল, তাহলে মাত্রাটা কী হবে বলো, মাত্রাটা হবে এল, ওকে ক্লিয়ার। আসো 2 নম্বর, এরপর কি মনে রাখবো, ভর মনে রাখবো, ভর, এবং ভরের ইংরেজি নাম মনে রাখবা, ভরের ইংরেজি নাম হচ্ছে ম্যাস,
ভরের ইংরেজি নাম ম্যাস। এবং ভর কি, ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কি কেজি, কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম, বুঝতে পেরে ফেলো, ভরের একক কি কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম। ওকে, আসো এবার কি, এবার হচ্ছে আমাদের মাত্রা। তাহলে মাত্রা আমি কি বললাম যে ইংরেজি নামের মূল নাম, ইংরেজি যে মূল নাম থাকবে তার কি বড় হাতের অক্ষর, তাই কি না, ইংরেজি বড় হাতের অক্ষর। তাহলে এটা, তাহলে আমাদের মাত্রা কি, এটা হচ্ছে এম। ক্লিয়ার, সিম্পল জিনিস, এগুলো তোমরা আগে মুখস্থ করো, অনেক ভুলে যাও কী কী জানি হয়। একদম সম্ভব সহজ সহজ জিনিস। আসো আরেকটা মাত্রা শিখলেই আমাদের হচ্ছে ডান, আরেকটা মাত্রা শিখলেই আমাদের হচ্ছে ডান। তাহলে সময়, সময়ের মাত্রা। তাহলে সময়, সময় কি কি আমাদের ইংরেজি বড় হাতের অক্ষর টাইম, টাইম মানে সময়, টাইম মানে সময়। এবং সময়ের একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক কি সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তাহলে এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, সময়ের একক কি সেকেন্ড, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। এবং এটার মাত্রা কি, এটার মাত্রা কি মনে রাখবো, এটার মাত্রা হচ্ছে এই যে ইংরেজি বড় মূল নাম, ইংরেজি মূল নাম, মূল নামের হচ্ছে বড় হাতের অক্ষর, তার মূল নাম কি, মূল নাম হচ্ছে টাইম, টাইমের বড় হাতের অক্ষর টি। তাহলে এই যে আমাদের দৈর্ঘ্য ভর সময়, দৈর্ঘ্য ভর সময়, দৈর্ঘ্য ভর সময় মনে রাখবো, দৈর্ঘ্য ভর সময় এমএলটি, 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 এলএমটি, ঠিক আছে। এটা দৈর্ঘ্য, এটা ভর, এটা হচ্ছে সময়। এই তিনটা মাত্রা তুমি মনে রাখো, তোমার 90% মাত্রা এবং একক নির্ণয় করা হয়ে যাবে, বুঝছো। 90% একক এবং মাত্রা তোমার নির্ণয় করা কনফার্ম। ডিল ডান, ডিল ডাল কিনা বলো, ইজিবিজি কিনা বলো, ইজিবিজি কিনা, একদম মুখস্থ করে ফেলো, মুখস্থ। ওকে, আসো এবার হচ্ছে আমরা ত্বরণের মাত্রা নির্ণয় করি। ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা নির্ণয় করার আগে আমরা হচ্ছে কয়েকটা মাত্রা নির্ণয় করি। ধরো বেগের মাত্রা, তাহলে ধরো বেগ, ধরো যেগুলো ইম্পর্টেন্ট, বেগের মাত্রা, বেগ, বেগ সমান সমান তুমি কী জানো বলো তো, এস ডিভাইডেড বাই টি, তার মানে সরণ, সরণ ডিভাইডেড বাই টি, সরণ নিজে একটা দৈর্ঘ্য, সরণ নিজে একটা কি দৈর্ঘ্য, তাহলে সরণের একক মনে রাখবা, সরণ নিজে একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক আমি একটু আগে লিখে দিলাম মিটার, তাহলে মিটার উপরে বসবে। এবার সময়, সময়ের একক সেকেন্ড, তাহলে মনে রাখবা। এবার উপরেরটা সেম থাকে, উপরেরটা সেম থাকে, নিচেরটা যখন উপরে নিয়ে যাবো, নিচেরটা যখন উপরে নিয়ে যাবো, এখানে পাওয়ার অন থাকে, কিছু নেই মানে পাওয়ার অন, এই পাওয়ারটা মাইনাস আকারে বসে। ওকে, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার। এবার আসো, এবার হচ্ছে আমাদের দ্রুতি, দ্রুতি যদি বলে দেয়, দ্রুতি, দ্রুতির একক কী, দ্রুতির একক কী, দ্রুতি সেমভাবে ডি ডিভাইডেড বাই টি, তো ডি, ডি হচ্ছে আমাদের দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, মিটার হচ্ছে সেকেন্ড, সেকেন্ড হচ্ছে মিটার, মিটারকে উপরে নিয়ে গেলে মাইনাস সেকেন্ড, তাই কি না, শেষ। আসো এবার, এবার হচ্ছে আমাদের কী নির্ণয় করতে হবে বলে দেখি, কী নির্ণয় করতে হবে, বলের একক, বল, তুমি মনে করো বল। আচ্ছা ত্বরণে আসে এবার, ত্বরণ, ত্বরণ, ধরো ত্বরণ, তো ত্বরণ, ত্বরণ কি, ত্বরণ কি বেগ ডিভাইডেড বাই সময়, বেগ ডিভাইডেড বাই সময়, তাই না, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ ডিভাইডেড বাই সময়, তাহলে বেগের একক কি, বেগের একক একটু আগেই লিখলাম, বেগের একক একটু আগেই লিখলাম, বেগের একক তাহলে মিটার পার সেকেন্ড লিখলাম, বেগের পরিবর্তে আমি মিটার পার সেকেন্ড লিখতে পারি। তাহলে এই যে একক দিয়ে লিখতেছি, তাহলে সমীকরণ একই, একক দিয়ে লিখবো তখন একক দিয়ে, সূত্র দিয়ে লিখবো তখন সূত্র দিয়ে। ওকে, তাহলে নিচে কি, নিচে কি আছে বলো তো, নিচে আছে আমাদের সেকেন্ড, নিচে আছে আমাদের টি, টি মানে কি সেকেন্ড। তাহলে এবার আসো ভালো মতো বোঝো, এবার হচ্ছে মিটার পার সেকেন্ড ছিল আগে থেকে, এবং নিচেরটাকে উপরে নেবো, নিচেরটাকে উপরে নেবো, তাহলে এটা কি এস, এসটাকে উপরে নিয়েছি, এখানে কি পাওয়ার অন ছিল, এটা মাইনাস আকারে বসবে কিনা বলো, মাইনাস আকারে বসবে কিনা, বসবে। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি, এটা সমান সমান এম এস ইনভার্স টু, এম এস ইনভার্স টু। এগুলো তোমরা মুখস্থ করো, কেন মুখস্থ করবো বলো, এগুলো কাটে সুন্দর করে বের করা যায়, সুন্দর করে বের করা যায়, ঠিক আছে। তাহলে এটা সমান সমান এম এস ইনভার্স টু, এম এস ইনভার্স টু। ওকে, তাহলে এম এস ইনভার্স টু যদি হয়, এটার এখন মাত্রা নির্ণয় করতে হবে, এটার এখন মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে মাত্রাটা কি, মাত্রাটা কি মনে রাখবা, মনে রাখবা এটা কি ছিল, এটা ছিল আমাদের এম, এম ছোট হাতের এম মানে কি বুঝবা, ছোট হাতের এম মানে বুঝবা তুমি হচ্ছে দূরত্ব, ছোট হাতের এম মানে বুঝবা দূরত্ব, এস মানে বুঝবা সেকেন্ড, বড় হাতের যদি এগুলো বুঝবো তার মানে এগুলো হচ্ছে মাত্রা, ঠিক আছে। এগুলো কনসেপ্ট ক্লিয়ার কি না বলো, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে এই ছোট হাতের এম, ছোট হাতের এম দেখলেই বলবা এল, ছোট হাতের এম দেখলে কি বলবা এল বলবা। তাহলে এই যে ফাইনালি এটা হচ্ছে ত্বরণের একক পাইছি, এটা হচ্ছে ত্বরণের একক, ত্বরণের একক থেকে ছোট হাতের এম দেখলে তুমি এটা এল লিখবা, এবং এস দেখলে কি লিখবা টি লিখবা, মাইনাস হচ্ছে টু আছে টু দিয়ে ফেলবা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা। সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে যাও, সব কিছু ভুলে যাও, একদম ভুলে যাও, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমি মিশালাম, এগুলো তুমি একটু চোখে স্ক্রিনশট দিয়ে ফেলো। এবার হচ্ছে ত্বরণের মাত্রা, সিঙ্গেল ত্বরণের মাত্রা আমি নির্ণয় করবো, ত্বরণের মাত্রা, সিঙ্গেল ত্বরণের মাত্রা। আসো ত্বরণের সমীকরণ লিখবা আগে, মাত্রা, মাত্রা নির্ণয় করার ক্ষেত্রে কী কী লিখবা, মাত্রা ধরো আমাদের কী নির্ণয় করতে হবে, মাত্রা নির্ণয় করতে হবে, তার ত্বরণের মাত্রা। এটা হচ্ছে 19 নম্বর কোশ্চেন, 19 নম্বর, 19 নম্বর। তো ত্বরণ, ত্বরণকে কী দিয়ে প্রকাশ করে ভাই, এ দিয়ে, এ মানে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আলটিমেট আমি বলতে পারি ডেল ভি ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তাহলে এবার ভি, ভি এর কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে এটা সমান সমান মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেল কি ত্বরণের একক, ত্বরণের একক। এবার যদি মাত্রা বলে তুমি এম, ছোট হাতের এম দেখলে এল লিখবা, এস দেখলে টি লিখবা, এস দেখলে কি লিখবা বড় হাতের টি লিখবা, মাইনাস টু আছে মাইনাস টু বসিয়ে দেবা, শেষ হয়েছে। ত্বরণের একক মাত্রা ডান, ডান কিনা বলো, ডান কিনা। আর একটা দেখাই, আমাদের বলটা দেখায়, বল,
বলটা অনেক ইম্পর্টেন্ট, তাহলে বলকে প্রকাশ করে এফ দ্বারা। ফাদার ইজ ইকুয়াল টু মাদার, এটা হচ্ছে আমাদের সূত্র। অল এফ সমান সমান এম এ, ঠিক আছে। তাহলে এম, এই যে ছোটো হাতের এম দেখলে কি জানি বলছি তোমার কাছে এল বসাতে বসে, তাই না? বুঝো, একদম লজিক্যাল। তুমি হচ্ছে একক দিয়ে কি কনভার্ট করছো, এটাকে একক দিয়ে কনভার্ট করছো। এগুলো কিন্তু একক দিয়ে কনভার্ট করেছিল, তখন একক দিয়ে আমরা হচ্ছে কনভার্ট করে আমরা এম পাইছিলাম। কিন্তু এটা তো মেন সূত্র, এটা আসলে কী নির্দেশ করে, এটা আসলে ভর নির্দেশ করে, ভর নির্দেশ করে। তো ভরের একক কী ভাইয়া? কেজি। ত্বরণের একক কী ভাইয়া? মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু আগে নির্ণয় করা হবে, এই যে, ঠিক আছে। এবার আসো, এই কেজি যদি দেখো মাত্রা লেখার ক্ষেত্রে, কেজি যদি দেখো বড় হাতের এম বসাবা, এবং এই যে এবার একক দিয়ে লিখছো, তার মানে ছোট হাতের এল দেখলে ছোট হাতের এম দেখলে এল বসাবা। এবার এস দেখলে বড় হাতের টি বসাবা, -2 বলের একক এবং মাত্রা শেষ। বলের একক এবং মাত্রা কি শেষ? বলের একক এবং মাত্রা। এবং এই জিনিসটাকে আমাদের কি বলা হয় জানো? এই জিনিসটাকে আমাদের একত্রে বলা হয় নিউটন। তার বলের একক এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, বুঝছো? একদম কত স্পিডে করাচ্ছি, বুঝছো? যাতে তোমাদের সময় নষ্ট না হয়, ওকে। আসো, আমরা ক্লিয়ার। আসো, 19 নম্বর শেষ। আসো, কোনটি মৌলিক বল? তড়িৎ চুম্বকীয় বল। এটা আমরা সুন্দর করে কীভাবে মনে রাখতাম বলো তো? কোনটি মৌলিক বলের উদাহরণ লিখো। আমাদের মহাকর্ষ বল, এরপরে আমাদের তড়িৎ চুম্বক বল। 3 নম্বর কি বলো তো? 3 নম্বর কি? আমাদের দুর্বল নিউক্লিয় বল, আর একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? মনে রাখবা, আমরা হচ্ছে এক ধরনের ওই যে কাঠ খেলি না, কাঠ খেলছো? কোনোদিন খেলছো? কাঠ খেলা শিখাচ্ছি নাকি? কাঠ খেলা শিখাচ্ছি না, এটা আমাদের গ্রামের ভাষায় তাস বলে। কাদের গ্রামের ভাষায় তাস বলে, এটা একটু বলবা। তো আমরা এটা মনে রাখতে পারি। ধরো মধুর নামে একটা ছেলে, মধুকে সেই এলাকায় মধুর নামে ডাকে। মধু আসলে অ্যাকচুয়ালি নাম হচ্ছে মধু, কিন্তু ওই এলাকায় উচ্চারণ করে মধু। ও মধুবাই ভালো আছেননি? তাহলে এরকম হয়। তাহলে এই যে মধুর কি মনে রাখবা? মধুর তাস। তাহলে মনে করো মধু যে ছেলে তাস নিয়ে আসে খেলতে, তাহলে ওরই হচ্ছে তাস, তাই ওটাই মনে করে বলতেছো মধুর তাস। তাহলে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি মহাকর্ষ বল। মহাকর্ষ বল ততে দুর্বল নিউক্লিয় বল, ততে তড়িৎ তীব্র বল, ঠিক আছে, বা তড়িৎ চুম্বকীয় বল, আর হচ্ছে সবল নিউক্লিয় বল। ওকে, সবল নিউক্লিয় বল। এই কয়েকটা হচ্ছে আমাদের মৌলিক বলের উদাহরণ। মনে থাকবে নাকি থাকবে না বলো? থাকবে, ওকে। আসো, কোনটি অনবয়নযোগ্য শক্তি? যেটা হচ্ছে ইউজ করার পর ফুরিয়ে যায়, ওটা হচ্ছে অনবয়নযোগ্য। ঘর্ষণ বল কম, খাটে শুয়ে থাকা, মাটির উপরে দাঁড়িয়ে থাকা, দেওয়ালে পেরেক লাগানো, এটা তো জীবনে হবে না। আচ্ছা, আমরা হচ্ছে 21 নম্বর, তাই না? কোনটাতে কম হবে আমাদের মনে রাখবা, এটা হচ্ছে আমাদের চাকাযুক্ত চেয়ার টেনে নেওয়া। ঘর্ষণ বল কম, দেয়ালে পেরেক মারা, এখানে তো অনেক বেশি। মাটিতে দাঁড়িয়ে থাকা, এটা তো ঘর্ষণ বল অনেক বেশি। আমাদের হচ্ছে দাঁড়িয়ে আছি। খাটে শুয়ে থাকা, এটাও একটা কি ঘর্ষণ বল অনেক বেশি। চাকা যদি লাগানো থাকে তখন ঘর্ষণটা কী হয়? বেড়ে যায়, ঘর্ষণটা কমে যায়। তাহলে মনে করো এটা একটা মসৃণ একটা তল, তাহলে এই তলে তুমি হচ্ছে চাক্কা লাগিয়ে কিছু একটা নিয়ে যাচ্ছ। ধরো এই হচ্ছে একটা গাড়ি, গাড়িটাকে তুমি নিয়ে যাচ্ছ। তাহলে এই যে চাকা লাগানো আছে, তাহলে চাকা লাগানো অবস্থায় যেটা হচ্ছে যত ঘর্ষণ প্রয়োগ করবে, চাকা যদি না থাকে তখন বেশি ছেঁচড় খাবে না, খাওয়া তো বলে এটাকে, মানে স্লিপ করবে না বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে এই হচ্ছে আমাদের একটা কনসেপ্ট, যে চাকা লাগানো থাকলে ঘর্ষণ কমে যায়। কমে যায়, ওকে। আসো, এরপরে হচ্ছে আমাদের কোনটি অনবয়নযোগ্য শক্তি, তাই না? তাহলে কোনটি অনবয়নযোগ্য শক্তি, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার শক্তি, অনবয়নযোগ্য নিউক্লিয়ার শক্তি, এটা হচ্ছে ফুরিয়ে যায়। আসো, এরপর প্রথম 6 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে আমাদের এমসিকিউ, অনেক ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট এই এমসিকিউটা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কীভাবে করবো? নম্বর 23 একটু বেশি কোশ্চেন সলভ করতে হচ্ছে, তাই এটা একটু ডিউরেশন বেশি হচ্ছে, হ্যাঁ, সমস্যা নেই, আমরা করে নেবো এটা। তাহলে আসো 23 নম্বর, প্রথম 6 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম 6 সেকেন্ডে আগে জিনিসটা বুঝো, এই যে তুমি কোশ্চেনে দেখবা, এটা দেখবা। তাহলে এখানে তোমার মনে করো 10 দেওয়া আছে, এখানে 20 দেওয়া আছে, এটা 10, এটা হচ্ছে 20। এরপরে কী করছে? আরও কিছু আছে, আচ্ছা থাক। তারপরে কী হয়েছে? এখান থেকে এই জায়গায় আসছে, এটা হচ্ছে ডি,
এখান থেকে এই জায়গায় আসছে, এটা হচ্ছে সি। এবার বি থেকে এই জায়গায় আসছে, এটা হচ্ছে আমাদের তাহলে এইটুকু 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 এইটুকু, ওকে। এটা হচ্ছে এ, তাহলে এখান থেকে এইটুকু গেছে, তাহলে এ সরি এটা এই তো, তাহলে এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে এটুকুর মান দেওয়া আছে, এটা হচ্ছে 5, এটা 10, এটা হচ্ছে 15, সরি এটা হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন, অ্যান্ড এই বরাবর হচ্ছে চলে গেছে, এটা 10 আর এটা আচ্ছা যাক এই রিলেটেড। তাহলে প্রথম 6 সেকেন্ডে আমাদের কী করতে হবে, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে চিন্তা হবে রাস্তা কয়টা, 2টা। দেখো সময়ের সাথে যদি বেড়ে যায়, এটা এই দিকটা কি, এই দিকটা আসলে কি, এই দিকটা হচ্ছে আমাদের বেগ, এই দিকটা হচ্ছে আমাদের বেগ মিটার পার সেকেন্ড এককে, মিটার পার সেকেন্ড এককে, অ্যান্ড এই দিকটা হচ্ছে আমাদের সেকেন্ড, এই দিকটা হচ্ছে আমাদের সেকেন্ড। তাহলে এটা কি, এটা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ, বেগ বনাম সময়ের গ্রাফ, এটা হচ্ছে ত্বরণ নির্দেশ করে, মনে রাখবা। এটা কি নির্দেশ করে ভাইয়া, ত্বরণ নির্দেশ করে। বেগ বনাম সময়ের গ্রাফ কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে। গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে কী করতে হবে আমাদের, ত্বরণ অবশ্যই যদি সময়ের সাথে বেগ বাড়ে, সময়ের সাথে বেগ বাড়ে এর মানে হচ্ছে এখানে ত্বরণ থাকবে, ঠিক আছে। এবং সময়ের সাথে বেগ দেখো একই হারে যাচ্ছে, একই হারে, তাহলে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ কি এই পাশে হচ্ছে বেগ, এই পাশটা বেগ, তাহলে দেখো এই যে বেগ একই, এই যে বেগ একই, বেগ একই, বুঝছো। তাহলে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বেগের যদি পরিবর্তন না হয় তখন এটাকে আমি বলতে পারি সমবেগ। বেগের পরিবর্তন হয় না মানে কি, সমবেগ। সমবেগে ত্বরণ কী হয়, শূন্য হয়। দেখো সমবেগে যে ত্বরণ শূন্য হয়, এটা যদি না বুঝো তাহলে এই যে ভি মাইনাস ডিভাইডেড বাই টি, তাহলে সমবেগ মানে কি ভি সমান সমান ইউ, তাহলে ভি মাইনাস ভি ডিভাইডেড বাই টি সমান সমান কি 0, বুঝছো। তাহলে সমবেগে ত্বরণ কী হয়, শূন্য হয়। সমবেগে ত্বরণ কী হয়, শূন্য হয়, এটা জাস্ট মনে রাখো। সমবেগে ত্বরণ কী হয়, শূন্য হয়, তাহলে এই জায়গায় ত্বরণ শূন্য, তাহলে ত্বরণ শূন্য। আমাদের সূত্র পাবো কয়টা, 2টা। তাহলে এস সমান সমান একটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা এস সমান সমান এস ওয়ান, অ্যাকচুয়ালি এস ওয়ান সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে ইউটা কত, 0, কারণ কি এটা 0 অবস্থান, এটা হচ্ছে 0 অবস্থান, তাহলে 0 অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে এটা হচ্ছে 0। তাহলে এটা প্লাস হাফ, তাহলে প্লাস হাফ, তাহলে প্লাস বসানো লাগে না, হাফ ইন্টু এর মানটা কত, এর মানটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কীভাবে বসাতে হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এখানে বসাতে হবে, তাই না। তাহলে ইন্টু হচ্ছে আমাদের টি এর উপর স্কোয়ার, ইন্টু হচ্ছে টি এর উপর স্কোয়ার। বা এত জটিল যদি আমরা না করি, এস সমান সমান সমতরণের ক্ষেত্রে আমরা হচ্ছে আরও একটা সূত্র খাটাইতে পারি, তাহলে এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কি টি। তাহলে আসো এবার ইউ হচ্ছে কত, 0, বেগ কত, এইটুকু পদ গেছে আমাদের সমতরণে। তাহলে সমতরণের জন্য যে সূত্র, এটা হচ্ছে আমাদের সমতরণের সূত্র। তাহলে ইউ এটা হচ্ছে 0, ভি কত, ভি হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের 10, টোটালটা হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই 2 ইন্টু সময় কতটুকু লাগছে, এইটুকু থেকে এইটুকু, মানে সময়ের পরিবর্তন 5 মাইনাস 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, আমরা হচ্ছে 5 × 50, 5 × 5 = 25, তাহলে এটা পাবো 25 মিটার, এটা 25 মিটার। এবং এস টু আরও একটা পথ আছে, এই যে এটুকু গেছে আমাদের সমবেগে, এটুকু কি আমাদের সমবেগ, ঠিক আছে। তাহলে সমবেগ যদি পাই, আমরা মনে করবো এস সমান সমান ভিটি, মনে থাকবে এস সমান সমান ভিটি। এবং ভি এর মানটা কত, ভি এর মানটা এই জায়গায় আমাদের 10, ভি এর মানটা এই জায়গায় আমাদের কত, 10, তাহলে 10 বসালাম। এবং টি এর মানটা কত, এই পথ থেকে এই পথ, এইটুকু থেকে এইটুকু, তাহলে 10 থেকে 10 মাইনাস 5, তাহলে এখান থেকে আমাদের কত পাবো বলো তো, তাহলে এটা হবে 5, 5 × 10 = 50, 5 × 10 = 50, তাহলে 50 আর 25 যোগ করলে কত হয়, আমাদের 75 হয়। ভুল করলাম কোথায়, ও প্রথম 6 সেকেন্ডে, এটা তো টোটালটা বের করে ফেলছি, তাহলে আমাদের হচ্ছে প্রথম 6 সেকেন্ডে। তাহলে এখানে আমাদের 1 সেকেন্ড পাবো না, 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড মানে কি আমাদের 6 মাইনাস 5, তাহলে এখান থেকে আমরা হচ্ছে 1 সেকেন্ড পাবো, তার মানে এটা হচ্ছে 10। তাহলে এবার হচ্ছে 10, তাহলে এখান থেকে আমরা হচ্ছে কত পাবো, এস সমান সমান এস ওয়ান প্লাস হচ্ছে কি এস টু। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, আমরা হচ্ছে 25 প্লাস হচ্ছে 10, তার মানে 35, বুঝছো। 25 + 10 তার মানে 35। এটা আরও শর্টকাটে করা যায়, এটা না দেখাই তোমরা হচ্ছে এটাই জাস্ট মনে রাখো, তাহলে হবে। এই কনসেপ্ট দিয়ে তোমার হচ্ছে সৃজনশীল আসবে, 100% শিওর রাখো, 100% শিওর থাকো যে তোমার এই কনসেপ্ট থেকে আমাদের একটা সৃজনশীল কিন্তু তুমি পাবা। ওকে, আসো, আশা করি বুঝছো বিষয়টা, বুঝবা বিষয়টা, ঠিক আছে। আসো এরপরে বিশি অংশ সমবেগে চলতেছে, হ্যাঁ দেখো বিশি অংশ সমবেগে, সিডি অংশ সুষম ত্বরণে চলছে, সিডি অংশ সুষম ত্বরণে, হ্যাঁ চলবে তো। তাহলে এবি অপেক্ষা সিডি অংশের ত্বরণ বেশি, তাহলে এবি অংশে ত্বরণটা আমাদের বের করতে হবে, তাহলে এবি। তাহলে এবার হচ্ছে আমাদের 25 নম্বর, 25 তো না, এটা হচ্ছে আমাদের 24 নম্বর, 24, এটা কত নম্বর, এটা হচ্ছে আমাদের 24 নম্বর, 24। তাহলে 24-এর ক্ষেত্রে আমাদের কী করতে হবে,
24 ক্ষেত্রে এবি অংশেরটা চেক দিতে হবে, বাকি দুটো ঠিক আছে, এটা শুধু চেক দিতে হবে। তাহলে এবিতে হচ্ছে আমাদের ত্বরণটা বের করতে হবে। তাহলে এবি, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভিটা কত, ভিটা হচ্ছে 10, তাহলে ভিটা হচ্ছে আমাদের 10, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, ইউ মানে কত 0, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, টি মানে কত, টি হচ্ছে আমাদের এবি অংশে, তার মানে 5 থেকে এটা বাদ, তাহলে এটা কত 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সিডি অংশটা বের করি, সিডি অংশে তাহলে এ হচ্ছে সিডি অংশে, তাহলে তাহলে একই জিনিস কী করতে হবে, আমাদের সিডি অংশের ত্বরণটা দেখতে হবে, সিডি অংশের ত্বরণটা দেখতে হবে। তাহলে শেষ বেগ থেকে আদি বেগ ভাগ শেষ বেগ থেকে, তাহলে ডি অংশের বেগ 20, সি অংশের বেগ হচ্ছে 10, তাহলে এটা বাদ। তাহলে এবার সিডি থেকে আমাদের দূরত্ব, তাহলে 20 থেকে এটা কত বাদ, 10 বাদ। আসো তাহলে এখান থেকে আমাদের 10 ডিভাইডেড বাই 10, তার মানে এটা যেটা পাবো এটা পাবো 1। এবার আসো দুইটার ত্বরণ আমি পেয়ে গেছি, এবার প্রশ্নে কী বলতেছে সেটা একটু দেখি। এবি অপেক্ষা সিডি অংশের ত্বরণ বেশি, সিডি অংশের ত্বরণ তো কমে গেছে, এবি তো বেশি, তার মানে এই জিনিসটা ভুল, তার মানে এটা যেহেতু ভুল, তাহলে 3 নাম্বার যেখানে আছে সেটা ভুল, তাহলে 3 নাম্বার যেখানে আছে সেটা ভুল, তার মানে 1 ও 2 হবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার, ওকে। আসো তাহলে এবার হচ্ছে আমাদের ফাইনালি 25 নম্বর এমসিকিউ, 25 যে আমাদের 4 কেজি ভরের একটি বস্তু গতিশক্তি এত হলে আমাদের বস্তুর বেগ কত। ও সর্বনাশ, আমরা তো নির্ণয় করছি। তাহলে এই যে গতিশক্তি বুঝতে করে ফেলো, এই যে সেম জিনিস রিপিট হচ্ছে, দেখছো? তাহলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে, বেগের মানটা নির্ণয় করতে হবে। তাহলে বেগের মান, তারপরে বেগ সমান আমরা একবারে লিখতে পারি এখান থেকে 2ek ডিভাইডেড বাই এম। তাহলে এবার তুমি মান বসাবো, তাহলে 2ek, ইকের মানটা কত, ইকের মান হচ্ছে আমাদের 200, ইকের মানটা হচ্ছে আমাদের 200, ঠিক আছে। ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এম এর মানটা কত দেওয়া আছে 4, তাহলে এটা কাটাকাটি 100, তার মানে 10 হবে অ্যান্সার, ঠিক আছে। 10 হবে অ্যান্সার। 10 কোথায় আছে দেখো, 10 যেখানে আছে সেটা অ্যান্সার। তাহলে ফাইনালি আমাদের রাজশাহী বোর্ডও শেষ। ওকে, অনেক স্পিডে করেছি, আশা করি যেহেতু ধীরে ধীরে একটু হলেও তুমি হচ্ছে ইমপ্রুভে আসো, তার মানে তুমি ধীরে ধীরে প্রোতে পরিণত হচ্ছ, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এগুলো হচ্ছে একটু তুমি মনোযোগ দিলেই তুমি বুঝবা। অ্যান্ড যেই কোশ্চেনে তোমার সমস্যা শুধুমাত্র ওইটুকুই ভিডিও দেখবা, এটা হচ্ছে মোস্ট লেভেলের একটা সাজেশন ভাই। তুমি এই মুহূর্তে তোমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড এরকম যাতে না হয়, তুমি ইউটিউবে ঢুকে একদম রিলস দেখা শুরু করছো, ভাইয়ের ক্লাস পড়ে থাকলো, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।